অর্থাৎ কান টানতে টানতে মাথা চলে আসবে, তাই তারা নিজেদের কান বাঁচাচ্ছে, অর্থাৎ এই অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদেরকে তারা বাঁচাচ্ছে। এই অযোগ্য চাকরি প্রার্থীরা 10 বছর বাদে যে স্টুডেন্টদেরকে তৈরি করবে, সেই স্টুডেন্টরা যখন আবার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে যাবে, তারা তো এই করাপশনটাকেই মদত দেবে। এসএসসি সর্বপ্রথম মেন দায়ী, এবং রাজ্য সরকার তো দায়ী বটেই, কারণ হাইকোর্টে এতদিন ধরে মামলা চলছে, উনি কিছু জানেন না? উনি যদি বলতেন, ওনার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তো উনি যদি বলতেন যে হ্যাঁ এসএসসি আপনারা বার করে দিন, লিস্ট স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করে দিন, তাহলে এসএসসি করতে বাধ্য। এসএসসি তো খেলার পুতুল, উনি ওখানে বসে আছেন, যা নাচাচ্ছেন তিনিও নাচছেন। এসএসসি কমিশন তারা যদি হাত জোর করে না বলেন যে আমরা অযোগ্যদের পাশে আর নেই, আমরা শুধুমাত্র যোগ্যদের নিয়োগ করতে চাই, এই কথাটা যদি তারা সুপ্রিম কোর্টে গিয়ে না বলেন, আলটিমেট কিন্তু সবাই বিপদে পড়বে এবং সবার জীবনই অনিশ্চিত হয়ে পড়বে। অযোগ্য প্রার্থীদের থেকেও বেশি দোষী এসএসসি আর পর্ষদ, তাদের চাকরি যা মাইনে ফেরত করুক। 16 সাল থেকে আমি হাওড়ার একটা স্কুলে ছিলাম। কোন সাবজেক্টের টিচার ছিলেন? আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার। এখানে কতদিন ধরে এই মঞ্চের সঙ্গে এখন রয়েছেন, কতদিন ধরে বসে রয়েছেন? জবে থেকে আমাদের চাকরি গেছে, মানে 22 তারিখ থেকে, এই মাসেরই 22 তারিখ, লাস্ট মান্থের 22 তারিখ থেকে। না, এখন তো গরমের ছুটি পড়েছে, সেটা আলাদা বিষয়। আমাদের সোমবার দিন অর্থাৎ 22শে এপ্রিল হাইকোর্টে যে রায় এসেছে যে প্যানেলটা পুরোটা বাতিল, আমরা আকাশ থেকে পড়ার মতনই পড়েছি। কারণ আমরা যারা কোনো রকম দুর্নীতি করিনি, কোনো রকম দুর্নীতি না করে আমরা এখানে আজকে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমরা দূর দূরান্ত পর্যন্ত ভাবতেও পারিনি যে আমাদেরও চাকরি থাকবে না, এরকম হতে পারে। আজকে যারা দোষ করেছে, যে 5400 জনের একটা লিস্ট বেরিয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্ডারে, তারা রীতিমতো স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল একটা সময়। 1-1.5 মাস তারা স্কুলেও যায়নি, তাদের স্কুলের খাতায় তাদের সইও নেই সেই সময়। তার পরবর্তীতে আবার এসএসসি এবং আমাদের সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে তাদেরকে বাঁচাতে, এবং তাদেরকে বাঁচানোর জন্য স্টে অর্ডার নিয়ে এসেছে। তারপরে 1-1.5 মাস পর থেকে তারা আবার স্কুলে যাওয়া শুরু করেছিল, এবং যখন স্টে অর্ডার সুপ্রিম কোর্ট থেকে তাদের জন্য নিয়ে আসে, ওই 5400 যারা অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যাদেরকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্ডারে, তাদের চাকরি রাখার জন্যে এই কাজটা করা হলো। এবং সেটা করতে গিয়ে সুপ্রিম কোর্ট যখন বসাকের আন্ডারে একটা বেঞ্চ গঠন করে দিল, সেই সময় কিন্তু সেই বেঞ্চও বারবার করে এসএসসির কাছে চেয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেইটা আপনারা আলাদা করে পৃথকীকরণ করে দিন, কিন্তু বারবার চেলেও সেটা পায়নি তারা। এবং না পাওয়ার ফলে তারা যে প্যানেলটা যে ক্যান্সেল হলো আজকে পুরোপুরি, এটার জন্যে আমি মনে করি পুরোপুরি এসএসসির এখানে দায়ভার রয়েছে। কারণ এই দায়িত্বটা ছিল তাদের। এসএসসির কাজ চাকরি দেওয়া নয়, এসএসসির কাজ পরীক্ষা নিয়ে যারা যোগ্য তাদেরকে নির্বাচন করা। তাহলে এই যারা যোগ্য তাদেরকে নির্বাচনের কাজটা তারা সঠিকভাবে করেনি, তারা যোগ্য আর অযোগ্যদের মিশিয়ে দিয়েছে ইচ্ছে করে। কাউকে র্যাঙ্ক জাম্প করিয়েছে, কাউকে হয়তো পরীক্ষাই দেয়নি, ফর্ম ফিল আপও করেনি, অথচ সে দেখা যাচ্ছে তার নাম উঠেছে প্যানেলে, পাশ করেছে। কেউ হয়তো ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে এসছে, তাকেও দেখিয়ে দিয়েছে সে অনেক নাম্বার পেয়ে যোগ্য হয়েছে। তাহলে এই যোগ্যতা বিচারের জায়গাটায় এসএসসি যে দুর্নীতি করেছে তার জন্য এসএসসিকে ধিক্কার। এবং আজকে যখন পুরো প্যানেল ক্যান্সেল হলো, আমরা যারা ভাবতেও পারিনি স্বপ্নে যেরকম হবে আমাদের সাথে, আজকে অযোগ্যদের বাঁচাতে গিয়ে আমাদেরকে বলি দেওয়া হচ্ছে। এবং এসএসসি তার জন্য পুরোপুরি দায়ী, কারণ তারা সব প্রমাণ লোপাট করেছে। তারা বলেছে যে তাদের কাছে কোনো হার্ড কপি নেই, কোনো প্রাইমারি তথ্য নেই। এই বিষয়ে একটা প্রশ্ন করব যে এসএসসির যারা
বিভিন্ন পদে রয়েছেন তাদেরকে নিয়োগ করছে রাজ্য সরকার, তো সেক্ষেত্রে রাজ্য সরকারের দায়ভারটা তো রাজ্য সরকার এড়াতে পারে না। একদম পারে না। সেটা আমরা জানি যে 24,000 যে সিট, কত সামথিং সিট ছিল, সেটাকে বর্ধিত করে প্রায় 26,000-এর কাছাকাছি নেওয়া হয়েছে। এটা ভীষণ একটা অন্যায় হয়েছে, যেটা করা যায় না। সেইটার জন্যে তো মন্ত্রিসভা, রাজ্য সরকার সবাইকে আরও ভুগতে এখন হবেই, সরাসরি ভুগবে সেটার জন্য। যেই কারণে গত সোমবার দিন তারা কিন্তু এই যে প্যানেল ক্যান্সেল হলো তাদের জন্য তারা স্টে অর্ডার দাবি করেনি, তারা স্টে অর্ডার চেয়েছে মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য, যাতে সিবিআই মন্ত্রিসভার কাউকে এখন প্রশ্ন না করতে পারে, তাদের যাতে ডাকতে না পারে, এবং তারা দোষী হলেও তাদের যেন জেলে ভরতেও না পারে, সেই জন্য তারা স্টে অর্ডার চেয়েছে। অথচ যারা আমরা দোষ করিনি, অথচ আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরাও ভুক্তভোগী হলাম, তাদের জন্যে কিন্তু, আর বিশেষ করে কোনো জায়গায় এসএসসির বা রাজ্য সরকারের এই যে তারা যে সুপ্রিম কোর্টে গেছে, তারা কোনো জায়গায় একটা লাইনও তারা বলেনি বা লেখেনি, উল্লেখ করেনি যে এখানে যোগ্য যারা তাদের কেন গেল চাকরি। তারা যখন হাতের সামনে মাইক্রোফোন ধরছে বা এরকম মিডিয়া যখন আসছে, তখন কিন্তু তারা অনেক বড় বড় কথা বলছে যে কেন যোগ্যদের চাকরি গেল, অযোগ্যদের জন্য কেন এরকম করলো, এইসব কথা বলছে। অথচ তারাই যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে তখন কিন্তু তারা এই কথা বলছে না যে কেন যোগ্যদের গেল, আপনারা যোগ্যদেরটা আলাদাভাবে দেখুন বা যোগ্যদের বাঁচানোর চেষ্টা করুন, একবারও বলছে না। এই দ্বিচারিতা, এই যে বহুরূপিতা, এই যে তাদের মুখ আর মুখোশ, এইটা আমাদের কাছে ধরা পড়ে গেছে যে তারা সরকারের একটা নগ্ন নির্লজ্জ রূপ কিন্তু বেরিয়ে আসলো এই এসএসসি নিয়োগ দুর্নীতির মাধ্যমে। একদম, কারণ মাইক্রোফোনে আর মিডিয়ার সামনে তারা সবাই বলছে কেন যোগ্যদের চাকরি গেল, অথচ তারা যখন এসএলপি করছে সুপ্রিম কোর্টে গিয়ে, তখন তারা একবারও যোগ্য কথাটা উল্লেখ করছে না যে যোগ্যদের জন্য আপনারা ব্যবস্থা করুন যাতে যোগ্যরা শাস্তি না পায়, এ কথা একবারও উল্লেখ করেনি, তাদের এসএলপিতেও কোথাও লেখা নেই। দিদি, আপনাকে যেটা জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে আপনার কি মনে হয়, মানে সুপ্রিম কোর্ট কোন অর্ডার দিলে বা কি ধরনের সিদ্ধান্ত নিলে আপনাদের পক্ষে নতুন করে স্বপ্ন দেখা সম্ভব? দেখুন, সবার প্রথমে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। সবথেকে বড় অন্যায় করেছে এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা এই পর্ষদ, যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, কারণ অনেকে ফর্ম ফিল আপই করেনি চাকরির, অথচ তারা নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে, শুনেছি এরকম। তাহলে এই এসএসসি আর পর্ষদ তাদের প্রত্যেকজন পদাধিকারীর, মানে উচ্চ পদাধিকারী হোক বা নিম্ন পদাধিকারী হোক, যারা 2016 সাল থেকে এখনও অবধি রয়েছে এসএসসিতে চাকরি করে আর পর্ষদে যারা চাকরি করে, তাদের সবার চাকরি কেড়ে নেওয়া হোক, তাদের সবার মাইনে বন্ধ করা হোক, এবং যেহেতু তারা 2016 থেকে দুর্নীতি করছে, তাই বলা হোক যে 2016 থেকে তারা যত মাইনে পেয়েছে সেইটা ফেরত দিক এবং তারা 12% সুদ সহ ফেরত দিক। আজকে যদি তাদের আক্রমণ না করা হয়, তারা বদার করে না আমাদের জন্য, আমরা যদি বলি হয়ে যাই, আমরা মরে যাই, শেষ হয়ে যাই, তাদের জন্য ম্যাটার করে না, না রাজ্য সরকারের জন্য ম্যাটার করে, না এসএসসির জন্য, না পর্ষদের জন্য। তারা কেউ আমাদের কথা চিন্তা করছে না, তারা ভাবছে এই অযোগ্যরা যদি শাস্তি পায় আর যোগ্যরা যদি চাকরি থাকে, তাহলে কিন্তু অযোগ্য আর যোগ্য যে যদি তফাৎ একবার হয়ে যায়, স্যাগ্রিগেট হয়ে যায়, তাহলে কিন্তু এই অযোগ্যদের সিবিআই ধরবে। দিদি, একটা প্রশ্ন করছি যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, আজকে যে ভোগান্তি আপনারা ভুগছেন, এটা ভোগার কথা ছিলই না, সেখানে দাঁড়িয়ে যে ভোগান্তি ভুগছেন সেটার জন্য রাজ্য সরকার বারবার দায়ী করছে বিরোধী দলকে। আপনারও কি তাই মনে হয় যে এটার জন্য বিরোধী? দেখুন, কেউ এখানে এক এক রকম বিরোধী দলকে, কেউ বিরোধী দলের লয়ারকে আক্রমণ করছে, মানে একজন লয়ার যে অন্য কোনো দল করে বা অন্য কোনো বিরোধী দল আক্রমণ করছে, এটা কিচ্ছু না। এরা হচ্ছে যেটা চেষ্টা করছে যে প্রকৃত আমাদের শত্রু কে বা কারা, সেইটা যাতে আমরা চিনতে না পারি, সেখান থেকে যাতে আমরা বিভ্রান্ত হয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তীরকে। কিন্তু আমরা বলছি, আমরা আমাদের সঠিক শত্রুকে নির্বাচন করেছি, আমরা জানি কে তাদের নিজেদের কারা, তাদের নিজেদের জায়গা বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য বা পোস্ট বা সিংহাসন বাঁচানোর জন্য আমাদের বলি করছে, আমরা সেগুলো বুঝতে পারছি। তার কারণ হচ্ছে এই অযোগ্য আর যোগ্য যদি তফাৎ হয়ে যায়, তাহলে কিন্তু অযোগ্যদের সিবিআই ধরবে, বা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা নিজেরাই মুখ খুলবে যে
তারা কাকে টাকা দিয়েছে। সেই প্রথম সারির লোকেরা যদি একবার ধরা পড়ে যে তারা টাকা নিয়েছে, তারা দ্বিতীয় সারির নাম বলবে, তখন দ্বিতীয় সারির থেকে একদম ওপরের সারি চলে যাবে, অর্থাৎ কান টানতে টানতে মাথা চলে আসবে। তাই তারা নিজেদের কান বাঁচাচ্ছে, অর্থাৎ এই অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদেরকে তারা বাঁচাচ্ছে, তাদের জন্য তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। তারা চাইছে প্যানেল বাতিল হলে পুরো প্যানেল বাতিল হোক, তারা আমাদের জন্য চিন্তা করছে না। কারণ যদি একবার তফাৎ না হয়, পুরো প্যানেল বাতিল হয়, তাহলে অন্তত কি হবে, তাহলে কেউ বুঝতে পারবে না যে কারা প্রকৃত অযোগ্য আর কারা প্রকৃত যোগ্য। এই অযোগ্য কারা প্রকৃত এটা বের হওয়া দরকার, তবে কান টানতে টানতে কিন্তু মাথা আসবে। আজকে মাথা বাঁচানোর চেষ্টায় কিন্তু এসএসসি, পর্ষদ সকলে মাথাকে বাঁচানোর জন্য আজকে আমাদের যোগ্যদেরকে বলি করছে। তাই আমাদের দাবি এই মুহূর্তে সবার জন্য আমার অনুরোধ, বিনীত অনুরোধ সবার কাছে, যারা যোগ্য আপনারা ভুল করে হয়তো বিভিন্নজন বিভিন্ন জায়গায় যেখানেই থাকুন, যেখান থেকেই এসএলপি করুন না কেন, সবার একটা দাবি হওয়া উচিত, একটা আপনারা সাথে আরেকটা কেস করুন এসএসসির বিরুদ্ধে এবং পর্ষদের বিরুদ্ধে, যে এসএসসির প্রত্যেকজন পদাধিকারী কর্মচারী সবার চাকরি যাক, সবার চাকরি কেড়ে নেওয়া হোক ইমিডিয়েটলি। সুপ্রিম কোর্ট যেন তাদের চাকরি কেড়ে নেয়, তাদের মাইনে বন্ধ হয়। তাদের 2016 থেকে তারা দুর্নীতিতে যুক্ত, তাদের 2016 থেকে মাইনা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। আজকে তাদের এই শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে এই অন্যায় কোনো দিনও থামবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কারণ তারা জানে দুর্নীতি করে, অন্যায় করে বেঁচে যাওয়া যায়। একটা বেনজির আমরা তাই দেখতে চাই যে সুপ্রিম কোর্ট একটা বেনজির ফয়সালা কিছু দিক, যে যারা এই এসএসসি এবং পর্ষদ রয়েছে তাদের সবার চাকরি বাতিল। আমরা এটা জানতে চাই, তাদের টোটাল আমরা দেখতে চাই, নিজেদের চোখে কানে শুনতে চাই যে তাদের চাকরি গেছে, কারণ তারা আসল দুর্নীতিটা করেছে। তারা যদি দুর্নীতি না করতো তাহলে কিছু লোক টাকা দিয়ে বা কোনোভাবে চাকরি পেতে পারতো না। তারা যদি অনেস্টলি নিজেদের কাজ করতো, সব থেকে বেশি দোষী তারা। অযোগ্য প্রার্থীদের থেকেও বেশি দোষী এসএসসি আর পর্ষদ। তাদের চাকরি যাক, মাইনে ফেরত করুক 16 সাল থেকে। আমার ওয়াইফ অলরেডি 11-12-এর টিচার পলিটিক্যাল সায়েন্সের। হঠাৎ করেই দেখুন, আমি আমার ক্যান্ডিডেটের তরফ থেকে তো বলতে পারি আমি তার সংগ্রামের ইতিহাসটা জানি। সে কিভাবে কত কষ্ট করে চাকরিটা পেয়েছে, সম্মানের সঙ্গে চাকরিটাতে জয়েন করেছে। সে একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারপর তার মেরিটের জোরে সে আজকে এখানে এসে পৌঁছেছে এবং চাকরি পাওয়ার পর থেকে চাকরিতে জয়েন করা পর্যন্ত একটা দীর্ঘ সংগ্রাম চলেছে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে। তারপরে হঠাৎ করে একটা রায়, মানে কোর্ট সেটা আমি জানি না, এভিডেন্স যা ওনাদের কাছে ছিল হয়তো সেই সাপেক্ষেই ওনারা রায় দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এটা কনসিডার করবার জায়গা ছিল ওনাদেরকে, যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডেকে কথা বলা বা সেই সুযোগ দেওয়া বা সেই জায়গাটা তৈরি করে দেওয়া। বাট একটা পেনের খোঁচাতে আমরা আগের দিন যে হিয়ারিং হয়েছে তাতেও শুনেছি যে কোনো একজন উকিল বলেছেন কথাটা, যে প্রায় 25,000 পরীক্ষার্থী, প্রতিটা পরিবারের যদি প্রায় 4 জন করে ডিপেন্ডেন্সি ধরা হয়, প্রায় 1 লাখ এফেক্টেড লোক। এটা আরও সংবেদনশীলভাবে আমার মনে হয় কোর্টে ভাবা উচিত ছিল। সে যে কোনো মূল্যেই হোক, কোর্ট একটা রায় দিয়েছে আমাদেরকে, সেটা সম্মান জানিয়েই আমাদেরকে উচ্চ আদালতে যেতে হচ্ছে। কারণ হচ্ছে এটা সম্মানের লড়াই। আমি যেটা মনে করি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সম্মানের লড়াই এবং নিজেদের রুটি রুজির লড়াই। অনেক এমন ফ্যামিলি আছে যাদের একটাই হয়তো সোর্স অফ ইনকাম। অনেকেই গ্রুপ ডি স্টাফ রয়েছেন যারা এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। তাদের কষ্ট করে পাওয়া চাকরি, সেই চাকরির বেসিসেই তাদের সংসার চলছে। এবার যদি খাবার রুটি রুজিটা চলে যায়, তার অনেকে আছে এরকম লোন করে বাড়িঘর হয়তো এই একটা চাকরির বেসিসে করেছে, সেই লোনটা মেটাতে পারবেন কি পারবেন না একটা সংশয় তৈরি হচ্ছে, মানে বাড়ির ছাদটাও চলে যাবে। তো যে এবার টাকাটা যারা ধরুন এখানে আমরা যোগ্যদের তরফ থেকে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এবার যারা অযোগ্য তাদেরকে বলা হয়েছে যে টাকাটা ফেরত দিতে হবে। এবার তাদের সাইডটা তারা বলতে পারবেন, কিন্তু এখানে যারা যোগ্যরা দাঁড়িয়ে আছেন তাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আর বাকি যা ডকুমেন্টস রাখবার কথা তার দায়বদ্ধতা এসএসসি এবং গভর্নমেন্টের। তারা তার প্রুফ কোর্টে দিতে পেরেছে পারেনি সেই অব্লিগেশনসে তারা যেতে রাজি নয়, কোনোভাবেই যেতে রাজি নয়। তাদের বক্তব্যটা স্পষ্ট, আমরা মেরিটের জোরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি এবং তার জোরে চাকরি করে আমরা আজকে আর্ন করছি। সেই আর্নিংটা আমাদের থেকে কেন ছেড়ে নেওয়া হবে এবং তার থেকেও বড় কথা এই দাগটা কেন আমাদের ওপর লাগিয়ে দেওয়া হবে, যে পুরো একটা প্যানেলের পুরো উত্তরদায়িত্বটা আমাদের ঘাড়ে কেন চাপিয়ে দেওয়া হবে, যারা যোগ্য, যারা এই লড়াইটা করে এখানে পৌঁছেছে। প্রতিটা মানুষই এখানে আমি মনে করি কিছু না কিছুভাবে যোগ্যতা প্রমাণ করে এখানে এসে পৌঁছেছে।
এখানে এনেইছিলেন। হ্যাঁ, সে হতেই পারে। আজকে যে ঢাকি সমেত বিসর্জনটা হলো তার তো খানিকটা দায় আপনাদের উপর। একদমই তাই। এবার ধরুন আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে যারা ভোট দিয়েছে তারা প্রত্যেকেই এই সরকারকেই আনবার জন্য ভোট দিয়েছে বা দেয়নি, কিন্তু এই যে সরকার বসে আছে তাদের সবার জন্যই ইনি ইলেক্টেড গভর্নমেন্ট। এই ইলেক্টেড গভর্নমেন্ট এই দায় কখনোই এড়িয়ে ফেলতে পারে না। এই বক্তব্যটা অনেক পরিষ্কার হয়ে যাওয়া দরকার এই কারণের জন্য, কারণ দেখা যাচ্ছে যে এখন ভোট পূর্ববর্তী সময়ে, ভোটের আগের সময়ে মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোক বা যা রুলিং পার্টির তরফ থেকে হোক, কোর্টে মঞ্চের ওপর থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বিরোধী পক্ষের জন্যে বা এর জন্য কোর্টের জন্য চাকরিটা চলে গেল। এতটা আমার মনে হয় দায়িত্বজ্ঞানহীন কথা না বলাটা বাঞ্ছনীয় ছিল। আমার মনে হয় আরেকটু দায়িত্ববান সরকারের হওয়া উচিত ছিল। তার থেকে অনেক বেশি এটা মানে ভ্যালিড হতো যদি যে গভর্নিং বডি এই চাকরিটা দেওয়ার জন্য সুপারিশ করেছিল, মানে এসএসসির ওপরে তাদের চাপ তৈরি করাটা বেশি দরকার ছিল যে ভাই আমি তো তোমাকে অ্যাপয়েন্ট করে রেখেছি এই কাজটা করবার জন্য, তুমি কেন এই কাজটা ঠিকমতো করোনি। বাট যে কোনো মূল্যেই হোক, সেটা হতে পারে ভোটের একটা ডিরেকশান তৈরি করবার জন্য তারা ডাইরেক্টলি দাগিয়ে দিচ্ছেন যারা বিরোধী তাদেরকে, যে তারা কোর্টে গিয়ে কেস করবার জন্য এই চাকরিগুলো চলে গেছে। আসলে তো সেটা সত্যি নয়। সত্যিটা হচ্ছে যে কিছু মানুষ রাস্তায় বসেছিল যারা যোগ্য প্রার্থী কিন্তু চাকরি পায়নি, তাদের হয়ে দাবি দাবা পেশ করতে তারা যে উকিল অ্যাপয়েন্ট করেছিল সেই উকিলরা কোর্টে গিয়ে দীর্ঘদিন ধরে একটা আলাপ যা কোর্ট প্রসিডিংস হয় সেটা চলেছে, এবং তার মাধ্যমে এটা উঠে এসেছে যে এই সরকারের দ্বারা নমিনেটেড ক্যাবিনেটের কোনো মন্ত্রীরা বা তাদের আন্ডারে থাকা যারা সিস্টেম, সেই সিস্টেমের কিছু করাপ্টেড অংশের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। তো তার দায় কী করে সরকার এড়িয়ে যেতে পারে, সেইটা কেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না বিরোধীরা কী বক্তব্য রাখছে বা সরকার কী বক্তব্য রাখছে। আমি যদি একটা খুব সাধারণ মানুষের পয়েন্ট, কারণ আমার তো কোনো উদ্দেশ্য নেই, আমি আমার পরিবারের তরফ থেকে আমার পরিবারের রুটি রুজি বাঁচাবার জন্য আমি আজ এখানে এসে দাঁড়িয়েছি রাস্তাতে। তো সরকার কেন তার দায়িত্বটা নেবে না? মানে সরকার যেভাবে দায়িত্বটা নিতে চাইছে সেটা হচ্ছে সবার জন্য অ্যাজ এ হোল, কিন্তু সবার জন্য নিতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে ওরা অযোগ্যদের জন্য কথা বলছে, যোগ্যদের জন্য কথা বলছে, অ্যাজ এ হোল 26,000 যাদের চাকরি চলে গেছে তাদের জন্য কথা বলছে। কিন্তু এটার চাকরি গেছে তার তো কারণটাই 5,000 অযোগ্য। এইটাই সরকারকে তো এটা বুঝতে হবে যে এই 5,000 অযোগ্যরা কারা। তারা হচ্ছে শিক্ষাকর্মী অথবা শিক্ষক। তাদের হয়ে কথা বলার মানেটা হচ্ছে আমি শিক্ষাকর্মী যদি সরিয়েও রাখি, সিস্টেম কিভাবে চলবে এটা সরিয়েও রাখি, এই তাদের মধ্যে যে সেগ্রিগেশনসটা শুধুমাত্র শিক্ষক আছে, তারা যদি অযোগ্যই হয়ে থাকে, তারা কিন্তু যখন স্কুলে যাবে সেই স্কুলে গিয়ে তারা যে স্টুডেন্টস তৈরি করবে, তাদের যদি এই মনোভাব থেকে থাকে, সেই মনোভাবের রিফ্লেকশনসই তাদের স্টুডেন্টদের মধ্যে রিফ্লেক্টেড হবে। এরা তো সমাজ গড়ার কারিগর। তাহলে সরকার সেটাকে কি করে সমর্থন করতে পারে? আমি যদি রুটি রুজির প্রশ্নটা ভুলেও যাই যে এই অযোগ্যদের শাস্তি পাবে না, বা এই সিস্টেমের মধ্যে দিয়ে এসে তারা কোনোভাবে হয়তো ট্র্যাপড হয়েই আমি ধরে নিলাম যে তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো তাদেরকে সরানোটা প্রয়োজন সমাজের স্বার্থে, সেইটাকে তো সরকারকে বিশ্বাস করতে হবে। কিন্তু আপনার এটা মনে হচ্ছে মানে সরকার খুব মেথডিক্যালি একটা গোটা প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজ করছে? একদম করেছে না, করছে, কন্টিনিউয়াসলি করে চলেছে। না হলে আপনি ভাবুন না, এই সরকারের আমলে ঘটে যাওয়া 2016 সালের যে প্যানেলকে নিয়ে এই বক্তব্য রাখা হচ্ছে, সেই প্যানেলটা হচ্ছে ফার্স্ট এই সরকারের দেওয়া প্রথম শিক্ষকদের চাকরি। আর আগের কোনো প্যানেল, এটা ফার্স্ট পরীক্ষা এদের, তাদেরকে নিয়ে যদি এটা করে থাকে তাহলে তার পরের প্যানেলগুলোর কি অবস্থা হয়ে থাকতে পারে? তার মানেটা কি, সরকার অলরেডি এই জিনিসটার যে দায় ঝেড়ে ফেলতে চাইছে, তার মানে তার সেই জিনিসটা পরের ক্ষেত্রগুলোতেও হতে পারে। তো এটা যদি কন্টিনিউয়াস প্রসিডিংস হতে থাকে, তার মানে আমরা 10 বছর বাদে গিয়ে কোথায় দাঁড়াবো? এই অযোগ্য চাকরি প্রার্থীরা 10 বছর বাদে যে স্টুডেন্টদেরকে তৈরি করবে, সেই স্টুডেন্টরা যখন আবার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে যাবে, তারা তো এই করাপশনটাকেই মদত দেবে। কারণ তারা তো ব্যাক অফ মাইন্ডে ওটাই ভেবে চলছে যে এভাবেও পারা যায়। তো সরকার তো কোনোভাবে সেটাকে সমর্থন করছে। তার মানে আমি সহানুভূতিশীল হচ্ছি, তার মানেটা এটা দাঁড়ায় না যে সে একটা কোর্ট সিস্টেমও একটা অপরাধীর প্রতি সহানুভূতিশীল হয়, তাকে শুধরোবার সুযোগ দেয়। তার মানেটা তো এটা দাঁড়ায় না যে আমি অপরাধটাকেও সমর্থন করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে সরকারের কোথাও আরেকটু দায়িত্বশীল হওয়া মানে সত্যিই প্রয়োজন, এবং সেটা সমাজের দায়িত্বে।
আমি জানি না তারা কিভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন হিসাবে, সেটা ভোটের জন্য হতে পারে বা অন্য কিছুর জন্য হতে পারে, বা এতটা দায়িত্বজ্ঞানহীন হয়ে আমি প্রচুর মানুষের কাছে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছি। এটা মানুষেরও জানাটা প্রয়োজন যে ঠিক কি হচ্ছে। সরকার শুধু সবাইকে বাঁচাবার চেষ্টা করছে না, সরকার পরোক্ষভাবে যে মানুষগুলো সমাজ গড়ার কারিগর, সেইখানে তারা কোনো সেগ্রিগেশনস করছে না। তারা বলছে যে সবাই সেখানে ফিরে যাবে, আমি সবার হয়ে লড়বো যাতে সবার রুটি রুজি ফিরে আসে। সেটা তো বক্তব্য হওয়া উচিত নয়। যারা যোগ্য তাদেরকে স্কুলে ফেরানোটা তাদের দায়িত্ব নেওয়া উচিত, এবং তারাই যাতে ভবিষ্যতে গিয়ে ভালো স্টুডেন্টস তৈরি করে এই সমাজের মেরুদণ্ডটাকে সোজা করতে পারে, সেই দায়িত্বটা নেওয়া উচিত। কোথাও সরকার সেখানে তো বিফল হচ্ছেই, এখনও পর্যন্ত তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন, দুর্নীতি করে যারা ঢুকেছে সেটা শুধুমাত্র একটা জায়গার উপর ফোকাস দেওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে নাম্বার ম্যানিপুলেশন গ্রাউন্ড। তো নাম্বার ম্যানিপুলেশন গ্রাউন্ডের মাধ্যমে যে চাকরি কটা বাদ যাবে, সেই জায়গাতে যদি জেনুইন ক্যান্ডিডেটকে ঢোকা যায়, এটা ভালো, অবশ্যই একটা ভালো পদক্ষেপ। কিন্তু মনে রাখতে হবে যে জাস্টিস দেবাংশু বসাকের দেওয়া যে রায়, সেখানে মোট 17টা পয়েন্টের কথা বলা হয়েছে যে 17 রকম দুর্নীতি হয়েছে। তাহলে একটা পয়েন্টের উপরে যদি জাস্টিফিকেশান দেওয়া হয়, তাহলে আরও বাকি 16টা পয়েন্ট কিন্তু অবজ্ঞা করা হয়। তাহলে বাকি 16টা পয়েন্টের বিচারটা কী হবে? এই জায়গাতে আমরা আমাদের যে ক্ষুদ্র জ্ঞান শক্তি, সেই জায়গা থেকে আমরা ফিল করেছি যে এই প্যানেলের যেহেতু ভয়ঙ্কর একটা দুর্নীতি হয়েছে, এই ভয়ঙ্কর দুর্নীতির ফলে যোগ্য জেনুইন প্রচুর প্রার্থী আছে যাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেট যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে, এই ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে তাদের ভিতরে কিন্তু সিবিআই অলরেডি বলে দিয়েছে যে এর ভিতরে কতগুলো জেনুইন প্রার্থী আছে, একদম সংখ্যাটি স্পেসিফিক সিবিআই তদন্তে উঠে এসেছে। আমাদের বক্তব্য যে জেনুইন ক্যান্ডিডেটদের সকলের নিয়োগটা সম্পন্ন হলে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সর্বপ্রথম আমার মনে হয় এবং আমাদের যারা 2016 সালে প্যানেল অন্তর্ভুক্ত ছিল, তাদের সবার তরফ থেকে আমার মনে হয় সবথেকে প্রথম দোষী হবে এসএসসি। কারণ এসএসসির হাতেই সব কিছু। উনিই পরীক্ষার নিয়ন্ত্রণ করেন, পরীক্ষা নেন, ইন্টারভিউ নেন, প্যানেল করেন, তারপর আমরা চাকরি করি। উনি রেকমেন্ডেশন দেন, পর্ষদ সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, তারপর আমরা স্কুলে গিয়ে জয়েন করি। কাজেই উনি যদি যোগ্য অযোগ্য পার্থক্য না করতে পারেন, তাহলে সব থেকে বেশি অযোগ্য হচ্ছে উনি। ওনাকে আগে চাকরি থেকে বরখাস্ত করা হোক, এবং ওনার মাইনে প্রথম থেকে যা মাইনে স্যালারি পেয়েছেন সবটা ফেরত দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আপনি যদি যোগ্য অযোগ্য আলাদা করতে না পারেন, তো আপনি হয় বরখাস্ত করা হোক ওনাকে, নাহলে আপনি নিজে ইস্তফা দিন ওই পদ থেকে। এই যে এত বড় একটা রায় হাইকোর্ট দিল, তারপরে সুপ্রিম কোর্টও প্রায় সেই রায়টা বহাল রেখে দিল যে গোটা প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হলো। তো এটার জন্য আপনারা সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে কি দায়ী করছেন? না, দায়ী করছি না। কারণ এসএসসিকে অনেকবার বলা হয়েছিল, সম্ভবত 7 বার বলা হয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা আপনারা তৈরি করে দিন, কিন্তু এসএসসি জানিয়েছিল তারা অপারগ, তারা পারবে না। এসএসসি চেয়ারম্যান আজ একরকম বলছে, কাল একরকম বলছে। আজকে বলছে যোগ্য অযোগ্য আলাদা করতে পারবো না, হাইকোর্টে গেলেছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে হ্যাঁ আমরা আলাদা করে দিতে পারবো। কারণ গাজিয়াবাদ থেকে যে স্ক্যান কপি বেরিয়েছে, সিবিআই যে স্ক্যান কপি উদ্ধার করেছে, সেই স্ক্যান কপি অনুযায়ী আমরা সেকেন্ডলি একটা রিপ্যানেল করে দিতে পারবো। কারণ মানে হচ্ছে যোগ্য অযোগ্য আমরা আলাদা করে দিতে পারবো। এটা যদি হাইকোর্টেই করে দিত, তাহলে রায়টা সেখানেই পেয়ে যেতাম, আমাদের আর এত ভুগতে হতো না। দুর্নীতি ওনাদের রন্ধ্রে আছে, এখানেও হতে পারে। তবে যতটা আমার মনে হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা চলে গেছে, সেহেতু আশা করছি যে অতটা দুর্নীতি ওনারা করতে পারবেন না। কারণ শুধুমাত্র ওএমআর সিট যেটা স্ক্যান কপি উদ্ধার করা গেছে সেটা ওনার কাছেই আছে এমন নয়, এটা সিবিআইয়ের কাছেও আছে। সেই অনুযায়ী যদি করে, আমরা যারা যোগ্য তাদের কোনো অসুবিধা হবে না। সেই ওএমআরের ভিত্তিতে পুনর্মূল্যায়ন যদি হয়, ইন্টারভিউ, আমাদের একাডেমিক স্কোর যদি করা যায়, সেই ভিত্তিতে যদি রিপ্যানেল করা যায়, আমার কোনো আপত্তি নেই, এবং আমাদের মতো যারা যোগ্য তাদেরও কোনো আপত্তি নেই। কাজেই আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, যোগ্য আর অযোগ্যদের পার্থক্যটা আগে করতে হবে, যেটা সুপ্রিম কোর্টে আপনাকে জমা দিতে হবে। এটাই আমাদের মূল দাবি। দিদি, একটা জিনিস বলুন, যে যখনই এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রী তখন বারবার করে আঙুল তুলছেন বিরোধীদের দিকে, যে বিরোধীদের ইনফ্লুয়েন্সেই নাকি 26,000 মানুষের চাকরি চলে গেছে। আপনিও কি তার সঙ্গে সহমত? না, একদমই না। কারণ আপনার ছাদটা ফুটো, আপনি আগে সারান।
আপনার বাড়িতে জল পড়ছে, রোদ ঢুকছে, আপনি সেটা আগে সারান। আপনার এসএসসির বাসা, এসএসসি তো ঘুঘুর বাসা, সেখানে এত দুর্নীতি, সেইটা আগে মুক্ত করুন, তারপর তো অন্যের দিকে আঙুল তুলবেন। যখন আপনি একটা আঙুল অন্যের দিকে তুলবেন, 4টে আঙুল কিন্তু আপনার দিকে থাকবে, 4টে আঙুল আপনাকে ইন্ডিকেট করবে আপনি দোষী। আপনার দোষটা আগে সারান, আপনার ঘর আগে ঠিক করুন, তারপর পরের ঘরের দিকে নজর দেবেন। এসএসসি সর্বপ্রথম মেন দায়ী, এবং রাজ্য সরকার তো দায়ী বটেই, কারণ হাইকোর্টে এতদিন ধরে মামলা চলছে, উনি কিছু জানেন না। উনি যদি বলতেন, ওনার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তো উনি যদি বলতেন যে হ্যাঁ এসএসসি আপনারা বার করে দিন, লিস্ট স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করে দিন, তাহলে এসএসসি করতে বাধ্য। এসএসসি তো খেলার পুতুল, উনি ওখানে বসে আছেন, যা নাচাচ্ছেন তিনিও নাচছেন। কোনোদিনই কিছু করেনি। ন্যূনতম মানে জল বলুন বা কোনো রকম কোনো পরিষেবা আমরা এখানে পাই না। যেটুকু আমাদের জলটাও আমাদের নিজের পকেটের পয়সায় কিনে খেতে হয়। এমনকি কোনো ওয়াশরুমের ব্যবস্থাও এখানে নেই, সেই দূরে অনেক দূরে গিয়ে আমাদের এটার সংস্থান করতে হয়। এই যে পকেটের পয়সার কথা বলেন, সেই পকেটের পয়সাতে তো টান দিয়ে দিয়েছেন রাজ্য সরকারই, এবং তারপরে আজকে যখন ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের আদেশে এবং সুপ্রিম কোর্টের এখন আদেশে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কি বক্তব্য রাজ্য সরকারের উদ্দেশ্যে? দেখুন, রাজ্য সরকারের মানে যোগ্য চাকরি প্রার্থীদের প্রতি কোনোদিনই কোনো মানে সহৃদয়তা আমরা দেখিনি। তারা সবসময় চেয়েছে যে যারা অযোগ্যভাবে ঢুকে আছে, যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড, সেটা সাদা খাতা হোক বা যেটা 17 রকমের যে দুর্নীতি হাইকোর্ট স্বীকৃত হয়েছে, 17 রকমের দুর্নীতির দ্বারা যারা প্যানেলে চাকরি করছে, তাদের কিভাবে বাঁচাবে তারা দিনরাত সেই চেষ্টাই করে গেছে, যার জন্য হাইকোর্ট কিন্তু এই পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তারা হাইকোর্টে কোনো রকমভাবেই এটা জানায়নি যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তারা এই বিষয়টা নিয়ে নিজেরাই বিভ্রান্ত, কারণ যোগ্যদের মধ্যেও কিছু অযোগ্য ঢুকে আছে, এটা কমিশন নিজেই স্বীকার করছে। সুতরাং কারা অযোগ্য কারা যোগ্য এই ক্ল্যারিফিকেশানটা এসএসসি দিতে পারেনি বলেই আজকে মহামান্য হাইকোর্ট তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, সমস্ত প্যানেলটা বাতিল করতে হয়েছে। এবং সমস্ত মানে ওই যে যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড, সেই 5 থেকে 8 হাজার চাকরি প্রার্থীর জন্য এই 25,000 জেনুইন এবং ওয়েটলিস্টেড চাকরি প্রার্থীদের জীবন আজকে বিপন্ন এবং সম্পূর্ণ অনিশ্চিত একটা জায়গাতে পৌঁছে গেছে। দাদা, আপনাদেরও তো সেই জীবনটা অনিশ্চিতের মধ্যেই এতদিন চলছিল। এখন আপনাদের এই যে একটা অবস্থান বিক্ষোভের যে দল, মানে আপনারা বলতে গেলে দলে ভারী হলেন এখন, কারণ এইরকম আপনাদের মতো পরিস্থিতি এখন তাদেরও হয়েছে, যারা এতদিন চাকরি একদম জীবী ছিল তারা এখন চাকরি প্রার্থী হয়ে গেল। যেমন আপনারা যোগ্য চাকরি প্রার্থী হয়েও চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও সেই। আপনার কি এখন মনে হয় যে এই যে যোগ্য এবং অযোগ্যের এই ক্লারিফিকেশনটা যদি হতো, এই অযোগ্যদের যদি বাদ দেওয়া হতো, তাহলে সেই যোগ্যদের সঙ্গে আপনারাও আজকে চাকরি করতে পারতেন স্কুলে? একদম, রাজ্য সরকার আমাদের সাথে বারে বারে এই শর্তেই বৈঠক করেছে যে আমরা আপনাদেরকে চাকরি দেবো। যারা ওয়েটলিস্টেড, যারা বঞ্চিত হয়েছেন, আপনি জানেন যে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সকলের সাথেই আমরা বৈঠক করেছি। কামাক স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের সাথে কথা বলেছেন, কুণাল ঘোষের উপস্থিতিতে আমরা বৈঠক করেছি শিক্ষা দপ্তরে বারে বারে। সেখানে আমাদের বারে বারে প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে আপনাদের নিয়োগটা হবে, কিন্তু তারা আমাদের জন্যে যে পদক্ষেপটা নেওয়া উচিত, সেই পদক্ষেপের নেওয়ার জন্য যে সদিচ্ছা, সেটা তারা কোনোদিনই দেখাননি। বরং শুধু মৌখিক শুকনো আশ্বাসবাণী, সেটা সবার তরফ থেকেই এসেছে এবং আমরা পেয়েছি। ফলে আজকে কি হয়েছে সবটাই পরিষ্কার। যোগ্য অযোগ্য, কে যোগ্য কে অযোগ্য শুধু এসএসসি নিজেই স্বীকার করতে পারছে না। সুতরাং আমরা আলটিমেট বিচার সেই সুপ্রিম কোর্ট করবে। সুতরাং সেখানেও যদি মানে এসএসসি কমিশন তারা যদি হাতজোড় করে না বলেন যে আমরা অযোগ্যদের পাশে আর নেই, আমরা শুধুমাত্র যোগ্যদের নিয়োগ করতে চাই, এই কথাটা যদি তারা সুপ্রিম কোর্টে গিয়ে না বলেন, আলটিমেট কিন্তু সবাই বিপদে পড়বে এবং সবার জীবনই অনিশ্চিত হয়ে পড়বে। এবং এই যে এখন যে ঘটনাটা ঘটলো, এই যে 26,000 প্রায় 26,000 মানুষ তারা চাকরিজীবী থেকে হঠাৎ করে বেকার হয়ে উঠেছেন, আর আপনারা তো ছিলেনই শুরুতে। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতির পরে যদি সত্যি সত্যি পজিটিভ কোনো মানে স্টেপ সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়, তাহলে আপনাদের জন্য এখনো আশা আছে? দেখুন, এই বিষয়টি তো সম্পূর্ণ আদালতের বিষয়, কারণ একটা হিয়ারিং সবে হয়েছে এবং মহামান্য প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব তিনি আগামী সোমবারে এই ডেট দিয়েছেন এবং বলেছেন বিস্তারিত শুনবেন। তো আদালত হচ্ছে আইনের মন্দির, সেইখানে অবশ্যই যোগ্যদের কথাই বিবেচিত হবে বলে আমরা বিশ্বাস করি এবং যোগ্যরা সুবিচার পাবে বলে আমাদের বিশ্বাস। যারা চাকরি হারিয়েছেন তারা চাকরিতে পুনর্বহাল হবেন এবং যারা ওয়েটলিস্টেড, যারা এতদিন ধরে বঞ্চিত হয়ে আছেন,
কারণ আমরাও কিন্তু এসএলপি করছি, আমাদের প্রসেসিং চলছে, আমরা আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু এসএলপি ফাইল করে দেবো। সুতরাং আমাদের দাবিটাও কিন্তু সুপ্রিম কোর্ট উত্থাপিত হবে এবং সুপ্রিম কোর্ট অবশ্যই আমরা আশা করব যোগ্যদের পুনর্বহাল করবেন এবং ওয়েটলিস্টেডদের যারা বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগটা করবেন। না, সরকার থেকে আমরা কোনো রকম সাহায্য বা হেল্প আমরা কিছুই পাইনি। সেখানে মানে জল টয়লেট কোনো কিছুই ব্যবস্থা নেই। আমরা খুব কষ্ট করে এখানে আন্দোলনটা চালাচ্ছি বর্তমানে। আচ্ছা, এই যে মানে হাইকোর্ট একটা রায় দিল যে 26,000 প্রায় মানে মানুষ যারা চাকরিজীবী ছিলেন তারা এখন বেকার হয়ে গেছে, মানে আপনাদের দল আরও ভারী হলো বলা যেতে পারে। দেখুন, 26,000 বর্তমানে চাকরি চলে গেছে, তার সঙ্গে তারপরেও আমরা যে 5,578 জন এখানে পড়ে আছি। আমরা হচ্ছে ক্যান্ডিডেট, আমাদের প্যানেলে প্রত্যেকের নাম আছে, আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট। বারবার হচ্ছে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোর্টে হলফনামা দিতে, হাইকোর্টে বলা হয়েছিল যে যোগ্য জেনুইনদের হলফনামা দিতে, সেই হলফনামা ঠিক করে কমিশন তথা সরকার দেয়নি। আজকের সেই কারণে বর্তমান বিচারপতি এই রায় দিতে উনি বলছেন বাধ্য হয়ে আমি রায়টা দিয়েছি, কিন্তু প্রত্যেকটা আমরা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট, তার সঙ্গে আমাদের পরিবার পরিজন, প্রত্যেকের পরিবার পরিজন আজকের আমরা নিঃস্ব হয়ে মানে রাস্তার ধারে পড়ে আছি। আমাদের চাকরিটা হয়নি, আজকের 8টা বছর আমাদের জীবনটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের জীবন যেমন মানে হচ্ছে কষ্টের মধ্যে আছে, আমাদের জীবন তাদের থেকে অধিক কষ্টের মধ্যে আছে। কারণ আমাদের মানে কোনো ন্যূনতম আয় বলতে কিছুই নেই, মানে শূন্য। তারা তো 7-8 বছরে রোজগার ছিল, তারা রোজগার 50-60 হাজার টাকা মানে প্রত্যেক মাসে পার মান্থ স্যালারি একটা পাচ্ছে। আমাদের কোনো রোজগার নেই, আমাদের রোজগারটা পুরো শূন্য এবং তলানিতে আমাদের পরিবার থেকে বাবা মার থেকে অর্থ নিয়ে আমাদের প্রত্যেকদিন এই মঞ্চে আসতে হয়। দিদি, এই যে আপনি কতজন বলেন, আপনারা এখানে কতজন রয়েছেন? কতজন টোটাল আমরা 5,578 জন ক্যান্ডিডেট। 5,578 জন, এবং যে কজনের নাম মানে যে কজন ক্যান্ডিডেট যারা মানে অসাধু উপায়ে ঢুকেছিলেন তাদেরও কিন্তু সংখ্যাটা প্রায় এই রকমই। তার মানে আপনার কি মনে হয় এখন যদি হাইকোর্ট মানে যে রায়টা দিয়েছে বা সুপ্রিম কোর্টে যে রায়টা এসেছে এবং এর পরে যদি কোনো পজিটিভ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে যদি যোগ্য চাকরি প্রার্থীরাই শুধুমাত্র চাকরি পান তাহলে আপনাদের জন্য আশা আছে, আপনারা আবার পেতে পারেন? দেখুন, আমরা বারে বারে বলে এসেছি আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট। হচ্ছে আমাদের পুরো প্যানেলের যে নামটাম সবই হচ্ছে কী বলে কমিশনের দপ্তরে আছে। এবার কমিশনকেই তথ্যটা তুলে দিতে হবে সুপ্রিম কোর্টে, তবেই হচ্ছে সঠিকভাবে নিয়োগটা হবে। ওনারা পারেন, ওনাদের সেই ক্ষমতা আছে। আমরা চাই এই বিষয়ে ওনারা সমাধান করুক। জীবন থেকে এমনিতে আমাদের 7 থেকে 8টা বছর পেরিয়ে গেছে, আমাদের জীবনটা তো এমনি ধ্বংস হয়ে গেছে, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও ধ্বংস হয়ে গেছে। কোনো পরীক্ষা নেই, সিস্টেম একেবারে দুর্নীতিতে ভরপুর নেই। সরকারকে এগিয়ে আসতে হবে, তবেই সমাধান হবে। আচ্ছা, আজকে আপনারা বলছেন আপনাদের জীবন ধ্বংস গেছে, সত্যি 8 বছর নষ্ট হয়ে যাওয়াটা বিরাট ক্ষতি, কিন্তু আপনারা যদি আজকে স্কুলে থাকতেন, টিচিং করতেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরও জীবনটা সুন্দর হতো এবং তার সঙ্গে আরও অনেকগুলো জীবন সুন্দর হতো যারা হচ্ছে বাচ্চারা স্কুলে। কিন্তু তাদেরও তো মেরুদণ্ড পুরো ভেঙে গেল, কারণ 26,000 যদি মানে শিক্ষক অশিক্ষক সমস্ত কর্মচারীদের তাদের চাকরি বাতিল হয়ে গেল। এই গরমের ছুটির পরে যখন ছেলেমেয়েরা স্কুলে যাবে তখন দেখবে কোনো টিচার নেই, সেখানে দাঁড়িয়ে তাদেরও তো সম্পূর্ণ মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তাহলে কি এই রাজ্য সরকারকে আর কোনো রকমভাবে প্রয়োজন আছে বলে মনে হয়? দেখুন, প্রয়োজন এই রাজ্য সরকারের প্রয়োজন আছে কি আছে না আছে, এটা সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন, তারা বিচার করবে যে রাজ্য সরকারের প্রয়োজন আছে কি না আছে। কিন্তু আমাদের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, আমরা চাই দ্রুত নিয়োগ, আর কিছু আমরা চাই না। কী হবে, এই রাজ্য সরকারের আমলেই হচ্ছে দুর্নীতি হয়েছে, এই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে, এই রাজ্য সরকারকেই সমাধান করতে হবে, তবেই সমাধান হবে। কিন্তু রাজ্য সরকার তো দায় অন্যদের ঘাড়ে চাপাচ্ছে, যেমন বিজেপি সিপিএমদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা দায় ঝেড়ে ফেলতে চাইছে। কখনো স্কুল সার্ভিস কমিশনের ওপর চাপাচ্ছে, তো স্কুল সার্ভিস কমিশন বলছে আমাদের কাছে সেই ওএমআর শিট নেই, সেগুলো আমরা নষ্ট করে ফেলেছি, সুতরাং আমরা দেখাতে পারবো না। তাহলে দেখুন, এই রাজ্য সরকারের আমলেই দুর্নীতি হয়েছে, এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের জন্য দুর্নীতি হয়েছে, আগের কমিশন দুর্নীতি করেছে, দায় তো অবশ্যই ওই কমিশনকে নিতেই হবে, তবেই সমাধান হবে। যতই দায়ভার ছেড়ে ফেলুক, এই দায়ভার ছাড়া যাবে না অবশ্যই।